সুধী শ্রোতা মণ্ডলী, আপনাদের জন্য আমাদের আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প শাস্তি। গল্প শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমাদের গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে, গল্পগুলো লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের ছোট্ট একটি সাহায্য আমাদের অনেকখানি এগিয়ে দিতে পারে। তাহলে চলুন গল্প শুরু করা যাক। শাস্তি। দক্ষিরামরুই আর ছিদামরুই দুই ভাই সকালবেলা দা হাতে নিয়ে জঙ্গলে কাজ করতে বেরোয়। তখন তাদের দুই বউয়ের মধ্যে ঝগড়া বিবাদ চলছে, কিন্তু প্রকৃতির অন্যান্য নানা রকম নিত্য শব্দের মতো এই ঝগড়া চিৎকারও পাড়ার লোকের কাছে অভ্যাস হয়ে গেছে। চিৎকারের আওয়াজ শুনলেই লোকজন পরস্পরকে বলে, ওই আবার ঝগড়া লেগেছে। মানে যেমনটা আশা করা যায় ঠিক সেটাই ঘটেছে। আজও স্বভাবের নিয়মে কোনো ব্যতিক্রম হয়নি। সকালে পূর্ব দিকে সূর্য উঠলে যেমন কেউ তার কারণ জিজ্ঞেস করে না, তেমনি কুড়িদের বাড়িতে দুই বউয়ের মধ্যে যখন হইচই শুরু হয়, তখন তার কারণ নির্ণয় করতে কারো কোনো কৌতূহল হয় না। নিশ্চয় এই কলহ স্বামীদের উপর প্রতিবেশীদের চেয়ে বেশি প্রভাব ফেলত, কিন্তু সেটা তারা কোনো অসুবিধা বলেই মনে করতো না। দুই ভাই যেন দীর্ঘ সংসার পথ একটা একা গাড়িতে চালাচ্ছে। দুই পাশে স্প্রিংবিহীন চাকার অবিরাম ছড়াছড়ি খড়খড় শব্দটাকে তার জীবনযাত্রার একটা নির্ধারিত নিয়মের মধ্যেই মেনে নিয়েছে। বরং যেদিন বাড়িতে কোনো শব্দই নেই, সব নিস্তব্ধ, সেদিন একটা বড় অপ্রাকৃত বিপদের আশঙ্কা জন্মাত। সেদিন যে কোন সময় কি হয় কেউ আন্দাজ করতে পারত না। আমাদের গল্পের ঘটনা যেদিন শুরু হলো, সেদিন সন্ধ্যার আগে দুই ভাই যখন জঙ্গলে কাজ করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরল, তখন দেখল নিস্তব্ধ ঘরটা গুমোট হয়ে আছে। বাইরেও খুব গুমোট। দুপুরের দিকে খুব এক পশলা বৃষ্টি হয়েছে। এখনো চারদিকে মেঘ জমে আছে, বাতাসের সামান্য দেখা নেই। বর্ষায় বাড়ির চারপাশে জঙ্গল আর আগাছা খুব বেড়ে গেছে। সেখান থেকে আর জলমগ্ন পাটক্ষেত থেকে ভেজা গাছের ঘন গন্ধ চারদিকে একটা স্থির প্রাচীরের মতো জমাট বেঁধে দাঁড়িয়ে আছে। গোয়ালের পেছনের ডোবা থেকে ব্যাঙ ডাকছে, আর ঝিঁঝির শব্দে সন্ধ্যার নিস্তব্ধ আকাশ একেবারে ভরে গেছে। দূরে বর্ষার পদ্মা নদী নতুন মেঘের ছায়ায় খুব স্থির ভয়ঙ্কর রূপ নিয়ে বয়ে চলেছে। শস্যক্ষেতের অনেক অংশ ভেঙে লোকালয়ের কাছে চলে এসেছে। এমনকি ভাঙনের ধারে কয়েকটা আম কাঁঠাল গাছের শিকড় বেরিয়ে পড়েছে, যেন তাদের অসহায় মুষ্টির প্রসারিত আঙ্গুলগুলো শূন্যে কোনো শেষ আশ্রয় খোঁজার চেষ্টা করছে। দুঃখীর আমার ছিদাম সেদিন জমিদারের কাছারি বাড়িতে কাজ করতে গিয়েছিল। ওপারের চরে ধান পেকেছে। বর্ষায় ঝড় ভেসে যাওয়ার আগেই ধান কেটে নেওয়ার জন্য দেশের গরিব লোকেরা কেউ নিজের ক্ষেতে, কেউ বা অন্য জায়গায় কাজ করতে ব্যস্ত। শুধু কাছারি থেকে পেয়াদা এসে এই দুই ভাইকে জোর করে ধরে নিয়ে গেল। কাছারি বাড়িতে চাল ভেদ করে জায়গায় জায়গায় জল পড়ছিল। সেটা মেরামত করতে আর কয়েকটা জানালা বানাতে তারা সারা দিন খেটেছে। বাড়ি আসতে পারেনি। কাছারি থেকে সামান্য কিছু জল খাবার খেয়েছে। মাঝে মধ্যে বৃষ্টিতেও ভিজতে হয়েছে। ঠিকমতো মজুরি পায়নি, আর তার বদলে যেসব অন্যায় গালাগালি শুনতে হয়েছে সেটা তাদের পাওনার চেয়ে অনেক বেশি। পথের কাদা আর জলে সন্ধেবেলা বাড়ি ফিরে দুই ভাই দেখল ছোট বউ চন্দনা মাটিতে আঁচল পাত করে চুপ করে পড়ে আছে। আজকের মেঘলা দিনের মতো সেও দুপুরের প্রচুর কান্নাকাটি করে সন্ধ্যার কাছে থেমে খুব গুমোট হয়ে আছে। আর বড় বউ রাধা মুখ ভার করে বারান্দায় বসেছিল। তার 1.5 বছরের ছেলেটা কাঁদছিল। দুই ভাই যখন ঢুকলো, দেখল নগ্ন শিশুটা উঠোনের একপাশে চিত হয়ে ঘুমিয়ে পড়েছে। ক্ষুধার্ত দুঃখীর আমার দেরি না করে বলল, ভাত দে। বড় বউ তৎক্ষণাৎ বিস্ফোরণের মতো তীব্র চিৎকার করে উঠল, ভাত কোথায় যে দেব? তুই কি চাল এনেছিলি? আমি কি নিজে রোজগার করে আনবো?
সারাদিনের ক্লান্তি আর অপমানের পর ভাত নেই, অন্ধকার ঘর, ক্ষুধার জ্বালা, তার ওপর বউয়ের কর্কশ কথা, বিশেষ করে শেষ কথাটার গোপন কটাক্ষ দুঃখীরামের কাছে হঠাৎ একেবারে অসহ্য হয়ে উঠল। ক্রুদ্ধ বাঘের মতো গম্ভীর গর্জন সে বলল, কি বললি? বলে মুহূর্তের মধ্যে দা নিয়ে কোনো ভাবনা না করে একেবারে বউয়ের মাথায় বসিয়ে দিল। রাধা তার ছোট বউয়ের কোলের কাছে পড়ে গেল এবং মৃত্যু হতে আর মুহূর্ত বিলম্ব হলো না। চন্দরা রক্তমাখা কাপড়ে কি হলো গো বলে চিৎকার করে উঠল। ছিদাম তার মুখ চেপে ধরল। দুঃখীরাম দা ফেলে মুখে হাত দিয়ে হতবুদ্ধির মতো মাটিতে বসে পড়ল। ছেলেটা জেগে ভয়ে চিৎকার করে কাঁদতে লাগলো। বাইরে তখন সম্পূর্ণ শান্তি। রাখাল ছেলেরা গরু নিয়ে গ্রামে ফিরছে। ওপারের চরে যারা নতুন পাকা ধান কাটতে গিয়েছিল তারা 5-7 জনে এক একটা ছোট নৌকায় এপারে ফিরে পরিশ্রমের পুরস্কার কয়েক আঁটি ধান মাথায় নিয়ে প্রায় সবাই নিজ নিজ বাড়িতে এসে পৌঁছেছে। চক্রবর্তীদের বাড়ির রামলোচন খুড়ো গ্রামের ডাকঘরে চিঠি দিয়ে বাড়ি ফিরে নিশ্চিন্ত মনে চুপচাপ তামাক খাচ্ছিলেন। হঠাৎ মনে পড়ল তার কোরফা প্রজা দুঃখীর অনেক টাকা খাজনা বাকি, আজ কিছু টাকা শোধ করবে বলে কথা ছিল। এতক্ষণে তারা বাড়ি ফিরেছে ভেবে চাদর কাঁধে ফেলে ছাতা নিয়ে বেরিয়ে পড়লেন। করিদের বাড়িতে ঢুকেই তার শরীর শিউরে উঠল। দেখলেন ঘরে প্রদীপ জ্বালানো হয়নি। অন্ধকার বারান্দায় কয়েকটা অন্ধকার মানুষ অস্পষ্ট দেখা যাচ্ছে। মাঝে মাঝে বারান্দার এক কোণ থেকে একটা অস্পষ্ট কান্নার শব্দ ভেসে আসছে। আর ছেলেটা যত মা মা বলে কাঁদতে চেষ্টা করছে, ছিদাম তার মুখ চেপে ধরছে। রামলোচন কিছু ভয় পেয়ে জিজ্ঞেস করলেন, দুঃখী আছিস নাকি? দুঃখী এতক্ষণ পাথরের মূর্তির মতো নিশ্চল হয়ে বসেছিল। তার নাম ধরে ডাকতেই একেবারে বোকা বাচ্চার মতো কেঁদে উঠল। ছিদাম তাড়াতাড়ি বারান্দা থেকে উঠোনে নেমে চক্রবর্তীর কাছে এলো। চক্রবর্তী জিজ্ঞেস করলেন, বউরা বুঝি ঝগড়া করে বসে আছে? আজ তো সারাদিনই চিৎকার শুনেছি। এতক্ষণ ছিদাম কি করবে কিছুই ভেবে পায়নি। নানা অসম্ভব গল্প তার মাথায় ঘুরছিল। আপাতত ঠিক করেছিল রাত একটু বেশি হলে মৃতদেহ কোথায় সরিয়ে ফেলবে। এর মধ্যে যে চক্রবর্তী এসে উপস্থিত হবে সেটা সে ভাবতেও পারেনি। ফাঁকা কোনো উত্তর দিতে না পেরে বলেই ফেলল, হ্যাঁ, আজ খুব ঝগড়া হয়েছে। চক্রবর্তী বারান্দা থেকে এগোতে গিয়ে বললেন, কিন্তু তার জন্য দুঃখী কাঁদে কেন? ছিদাম দেখল আর রক্ষে নেই, হঠাৎ বলেই ফেলল, ঝগড়া করে ছোট বউ বড় বউয়ের মাথায় এক কোপ বসিয়ে দিয়েছে। উপস্থিত বিপদ ছাড়া আর কোনো বিপদ থাকতে পারে এ কথা সহজে মনে হয় না। ছিদাম তখন ভাবছিল কি করে ভয়ঙ্কর সত্য থেকে রক্ষা পাবে। মিথ্যা যে তার চেয়েও ভয়ঙ্কর হতে পারে সেটা তার মাথায় এলো না। রামলোচন প্রশ্ন শুনতে না শুনতেই তার মাথায় একটা উত্তর এসে গেল, আর সঙ্গে সঙ্গেই সে বলে ফেলল। রামলোচন চমকে উঠে বললেন, আহ, কি বলছিস? মরেনি তো? ছিদাম বলল, মরে গেছে। বলে চক্রবর্তীর পা জড়িয়ে ধরল। চক্রবর্তী পালানোর পথ পেলেন না। ভাবলেন, রাম রাম, সন্ধ্যাবেলায় এ কি বিপদে পড়লাম। আদালতে সাক্ষ্য দিতে গেলেই প্রাণ বেরিয়ে যাবে। ছিদাম কোনো ছাড় না দিয়ে বলল, দাদা ঠাকুর, এখন আমার বউকে বাঁচানোর কি উপায় করি? মামলা মোকদ্দমার পরামর্শে রামলোচন সমস্ত গ্রামের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি একটু ভেবে বললেন, দেখ, এর এক উপায় আছে। তুই এখনই থানায় ছুটে যা, বলিস তোর বড় ভাই দুঃখী সন্ধ্যাবেলা
বাড়ি এসে ভাত চেয়েছিল, ভাত তৈরি ছিল না বলে বউয়ের মাথায় দা বসিয়ে দিয়েছে। আমি নিশ্চয় বলছি এই কথা বললে ছড়িটা বেঁচে যাবে। ছিদামের গলা শুকিয়ে এলো। সে উঠে বলল, ঠাকুর, বউ গেলে বউ পাবো, কিন্তু আমার ভাই ফাঁসি গেলে তো আর ভাই পাবো না। কিন্তু যখন নিজের বউয়ের নামে দোষ চাপিয়েছিল তখন সে এসব কথা ভাবেনি। তাড়াহুড়োয় একটা কাজ করে ফেলেছে। এখন অবচেতনভাবে মন তার নিজের পক্ষে যুক্তি আর প্রবোধ যোগাচ্ছে। চক্রবর্তীও কথাটা যুক্তিযুক্ত মনে করলেন। বললেন, তবে যেমন ঘটেছে তাই বলিস, সব দিক রক্ষা করা অসম্ভব। বলে রামলোচন তাড়াতাড়ি চলে গেলেন। আর দেখতে দেখতে গ্রামে উঠে গেল যে করিদের বাড়ির চন্দনা রেগে গিয়ে তাদের বড় বউয়ের মাথায় দা বসিয়ে দিয়েছে। বাঁধ ভাঙলে যেমন জল আসে, গ্রামে তেমনি হু হু করে পুলিশ এসে হাজির হলো। অপরাধী আর নিরপরাধী সবাই ভীষণ অস্থির হয়ে উঠল। ছিদাম ভাবল যে পথে সে পা দিয়েছে সেই পথেই চলতে হবে। সে চক্রবর্তীর কাছে নিজের মুখে একটা কথা বলে ফেলেছে, সেই কথা গ্রামে ছড়িয়ে পড়েছে। এখন আবার কোনো কিছু বেরিয়ে পড়লে কি হয়, কি হতে পারে, সে নিজেও কিছু ভেবে পেল না। মনে করল, যাই হোক, সেই কথাটা রক্ষা করে তার সাথে আরো কয়েকটা গল্প জুড়ে বউকে বাঁচানো ছাড়া আর কোনো উপায় নেই। ছিদাম তার বউ চন্দরাকে অপরাধ নিজের মাথায় নেওয়ার জন্য অনুরোধ করল। চন্দরা তো একেবারে বজ্রাহত হয়ে গেল। ছিদাম তাকে আশ্বাস দিয়ে বলল, আমি যা বলছি তাই কর, তোর কোনো ভয় নেই, আমরা তোকে বাঁচিয়ে দেব। আশ্বাস দিল বটে, কিন্তু গলা শুকিয়ে গেল, মুখ ফ্যাকাশে হয়ে গেল। চন্দরার বয়স 17-18 বেশি হবে না। মুখখানা হৃষ্টপুষ্ট, গোলগাল। শরীরটা খুব লম্বা নয়, মজবুত ও সুস্থ। অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন একটা সুষমা আছে যে চলতে ফিরতে, নড়তে চড়তে দেহের কোথাও যেন কোনো বাধা লাগে না। যেন একখানা নতুন বানানো নৌকা, বেশ ছোট ও সুডোল, খুব সহজে চলে, তার কোথাও কোনো গাঁট শিথিল হয়নি। পৃথিবীর সব বিষয়েই তার একটা কৌতুক ও কৌতূহল আছে। পাড়ায় গল্প করতে যেতে ভালোবাসে, আর কুম্ভকার পাড়ায় ঘাটে যাওয়ার সময় 2 আঙুল দিয়ে ওড়না একটু ফাঁক করে উজ্জ্বল চঞ্চল ঘন কালো চোখ দুটো দিয়ে পথে যা কিছু দেখার সব দেখে নেয়। বড় বউ ছিল ঠিক তার উল্টো, খুব এলোমেলো, ঢিলে ঢালা, অগোছালো। মাথার কাপড়, কোলে বাচ্চা, ঘরকন্যার কাজ কিছুই সে সামলাতে পারত না। হাতে বিশেষ কোনো কাজও নেই, অথচ কোনো দিন যেন সে ফাঁকা পেত না। ছোট বউ তাকে বেশি কিছু বলতো না, মৃদুস্বরে এক আধটা কটাক্ষ করত, আর সে হাউ হাউ করে রেগে মেগে বকাবকি করে সমস্ত পাড়া অস্থির করে তুলত। এই 2 জোড়া স্বামী স্ত্রীর মধ্যেও স্বভাবের একটা আশ্চর্য মিল ছিল। দুঃখীরাম মানুষটা ছিল বড়সড় গড়নের, হাড়গুলো খুব চওড়া, নাক খাটো, দুটো চোখ এই দৃশ্যমান সংসারকে যেন ভালো করে বোঝে না, অথচ তাকে কোনো প্রশ্নও করে না। এমন নিরীহ অথচ ভয়ঙ্কর, এমন শক্তিশালী অথচ অসহায় মানুষ খুব কম পাওয়া যায়। আর ছিদামকে যেন একখানি চকচকে কালো পাথর দিয়ে কেউ খুব যত্ন করে কেটে গড়ে তুলেছে। একটুও বাড়তি নেই, আর কোথাও কোনো খুঁত নেই। প্রত্যেক অঙ্গে বল আর দক্ষতা মিশে খুব সম্পূর্ণতা পেয়েছে। নদীর উঁচু পাড় থেকে লাফ দিক, লাঠি দিয়ে নৌকা ঠেলুক, বাঁশ গাছে চড়ে বেছে বেছে কঞ্চি কেটে আনুক, সব কাজেই তার একটা মাপানো সৌন্দর্য আছে। একটা অনায়াস সৌষ্ঠব ফুটে ওঠে। বড় বড় কালো চুল তেল দিয়ে কপাল থেকে যত্ন করে আঁচড়ে কাঁধে নামিয়ে এনেছে। বেশভূষায় তার বেশ খানিকটা যত্ন আছে।
অন্য গ্রামের মেয়েদের সৌন্দর্যের দিকেও তার উদাসীন দৃষ্টি ছিল না, আর তাদের চোখে নিজেকে সুন্দর দেখানোর ইচ্ছাও তার ছিল যথেষ্ট। তবু ছিদাম তার যুবতী বউকে একটু বিশেষ ভালোবাসত। দুজনে ঝগড়াও হতো, আবার মনও মিলত। কেউ কাউকে পরাস্ত করতে পারত না। আর একটা কারণেও তাদের সম্পর্ক বেশ মজবুত ছিল। ছিদাম মনে করত চন্দরা যেরকম চঞ্চল প্রকৃতির মেয়ে, তাকে খুব বিশ্বাস করা যায় না। আর চন্দরা মনে করত আমার স্বামীটার চারদিকেই নজর, তাকে কিছু টানাটানি করে না বাঁধলে কোনোদিন হাতছাড়া হয়ে যেতে পারে। ঘটনা ঘটার কিছুদিন আগে থেকেই স্বামী স্ত্রীর মধ্যে খুব একটা অশান্তি চলছিল। চন্দরা দেখেছিল তার স্বামী কাজের অজুহাত করে মাঝে মাঝে দূরে চলে যায়, এমনকি এক দুদিন পরে আসে, অথচ কোনো টাকা পয়সা আনে না। লক্ষণ ভালো না দেখে সেও কিছু বাড়াবাড়ি করতে লাগলো। যখন তখন ঘাটে যেতে শুরু করলো, আর পাড়ায় ঘুরে এসে কাশি মজুমদারের মেজ ছেলেটার খুব প্রশংসা করতে লাগলো। ছিদামের দিন রাতে কে যেন বিষ মিশিয়ে দিল। কাজে কর্মে কোথাও এক মুহূর্ত গিয়ে স্থির হতে পারে না। একদিন বড় বউকে এসে খুব বকাবকি করলো। সে হাত নেড়ে ঝাঁঝিয়ে অনুপস্থিত মৃত বাবাকে সম্বোধন করে বলল, ও মেয়ে ঝড়ের আগে ছোটে, ওকে আমি সামলাবো। আমি জানি ও কোন দিন কি সর্বনাশ করে বসবে। চন্দরা পাশের ঘর থেকে আস্তে আস্তে বলল, কেন দিদি, তোমার তো ভয় কিসের? এই নিয়ে দুই বউয়ের মধ্যে ভয়ানক ঝগড়া বেঁধে গেল। ছিদাম চোখ পাকিয়ে বলল, এবার যদি কখনো শুনি তুই ঘাটে গেছিস, তোর হাড় গুড়িয়ে দেব। চন্দরা বলল, তাহলে তো হাড় জোড়া লাগে, বলে সঙ্গে সঙ্গে বাইরে যেতে উদ্যত হলো। ছিদাম এক লাফে তার চুল ধরে টেনে ঘরে পুরে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। কাজের জায়গা থেকে সন্ধেবেলা ফিরে এসে দেখে ঘর খোলা, ঘরে কেউ নেই। চন্দরা 3 গ্রাম ছাড়িয়ে একেবারে তার মামার বাড়ি চলে গেছে। ছিদাম সেখান থেকে অনেক কষ্টে অনেক সাধ্য সাধনা করে তাকে বাড়ি ফিরিয়ে আনলো, কিন্তু এবার নিজে পরাস্ত মানল। দেখলো এক মুঠো পারদকে মুঠোয় শক্ত করে ধরা যেমন শক্ত, এক মুঠোয় বউটিকেও তেমনি জোরে ধরে রাখা অসম্ভব, যেন 10 আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে পড়ে। আর কোনো জবরদস্তি করল না, কিন্তু খুব অশান্তিতে থাকতে লাগলো। এই চঞ্চল যুবতী বউয়ের প্রতি সবসময় সন্দেহপূর্ণ ভালোবাসা তার কাছে তীব্র যন্ত্রণার মতো ভীষণ টকটকে হয়ে উঠল। এমনকি মাঝে মাঝে মনে হতো, যদি এ মরে যায় তাহলে আমি নিশ্চিন্ত হয়ে একটু শান্তি পেতে পারি। মানুষের ওপর মানুষ যতটা ঈর্ষা করে, মৃত্যুর ওপর ততটা করে না। এমন সময় ঘরে সেই বিপদ ঘটল। চন্দরাকে যখন তার স্বামী খুন স্বীকার করে নিতে বলল, সে স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল। তার কালো দুটো চোখ কালো আগুনের মতো নিঃশব্দে স্বামীকে পুড়িয়ে দিতে লাগলো। তার সমস্ত শরীর মন যেন ধীরে ধীরে সংকুচিত হয়ে স্বামী রাক্ষসের হাত থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে লাগলো। তার সমস্ত অন্তরাত্মা একেবারে মুখ ফিরিয়ে নিল। ছিদাম আশ্বাস দিল, তোর কিছু ভয় নেই, বলে পুলিশের কাছে, ম্যাজিস্ট্রেটের কাছে কি বলতে হবে বারবার শিখিয়ে দিল। চন্দরা সেসব লম্বা কথা কিছুই শুনল না, পাথরের মূর্তির মতো বসে রইল। সব কাজেই ছিদামের উপর দুঃখীরামের একমাত্র ভরসা। ছিদাম যখন চন্দরার উপর দোষ চাপাতে বলল, দুঃখী বলল, তাহলে বৌমার কি হবে? ছিদাম বলল, ওকে আমি বাঁচিয়ে দেব। দুঃখীরাম বেশ নিশ্চিন্ত হলো। ছিদাম তার স্ত্রীকে শিখিয়ে দিয়েছিল যে তুই বলিস বড় বউ আমাকে বটি নিয়ে মারতে এসেছিল, আমি তাকে দা নিয়ে ঠেকাতে গিয়ে হঠাৎ কিভাবে লেগে গেছে। এসবই রামলোচনের বানানো। এর পক্ষে যে যে অলংকার এবং প্রমাণ দরকার সেগুলো সে বিস্তারিতভাবে ছিদামকে শিখিয়েছিল। পুলিশ এসে তদন্ত করতে লাগলো। চন্দরাই যে তার বড় বউকে খুন করেছে, গ্রামের সব লোকের মনে এই বিশ্বাস গেঁথে গেছে। সব সাক্ষীর কাছ থেকেও তাই প্রমাণ মিলল। পুলিশ যখন চন্দরাকে প্রশ্ন করল, চন্দরা বলল, হ্যাঁ,
আমি খুন করেছি। কেন খুন করেছ? আমি তাকে দেখতে পারতাম না। কোনো বচসা হয়েছিল? না। সে তোমাকে প্রথমে মারতে এসেছিল? না। তোমার প্রতি কোনো অত্যাচার করেছিল? না। এরকম উত্তর শুনে সবাই অবাক হয়ে গেল। ছিদাম তো একেবারে অস্থির হয়ে উঠল। বলল, ও ঠিক কথা বলছে না। বড় বউ প্রথমে। দারোগা খুব এক তাড়া দিয়ে তাকে থামিয়ে দিল। শেষ পর্যন্ত তাকে নিয়ম মতো জেরা করে বারবার একই উত্তর পেল। বড় বউয়ের দিক থেকে কোনো আক্রমণ চন্দরা কিছুতেই স্বীকার করল না। এত একগুঁয়ে মেয়েও তো দেখা যায় না। একেবারে প্রাণপণে ফাঁসির কাঠের দিকে ঝুঁকছে, কিছুতেই তাকে টেনে রাখা যায় না। এ কি নিদারুণ অভিমান! চন্দরা মনে মনে স্বামীকে বলছে, আমি তোমাকে ছেড়ে আমার এই নবযৌবন নিয়ে ফাঁসির কাঠকে বরণ করলাম। আমার ইহজন্মের শেষ বন্ধন তার সঙ্গে। বন্দিনী হয়ে চন্দরা একটা নিরীহ, ছোট, চঞ্চল, কৌতুকপ্রিয় গ্রামবধূ চিরচেনা গ্রামের পথ দিয়ে, রথ তলা দিয়ে, হাটের ভেতর দিয়ে, ঘাটের ধার দিয়ে, মজুমদারদের বাড়ির সামনে দিয়ে, পোস্ট অফিস আর স্কুল ঘরের পাশ দিয়ে, সব চেনা লোকের চোখের ওপরে কলঙ্কের ছাপ নিয়ে চিরকালের মতো বাড়ি ছেড়ে চলে গেল। একদল ছেলে পিছু পিছু চলল, আর গ্রামের মেয়েরা, তার বান্ধবীরা, কেউ ওড়নার ফাঁক দিয়ে, কেউ দরজার ধার থেকে, কেউ বা গাছের আড়ালে দাঁড়িয়ে পুলিশ চালিত চন্দরাকে দেখে লজ্জায়, ঘৃণায়, ভয়ে শিউরে উঠল। ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছেও চন্দরা দোষ স্বীকার করল, আর খুনের সময় বড় বউ যে তার প্রতি কোনো অত্যাচার করেছিল সেটা প্রকাশ পেল না। কিন্তু সেদিন ছিদাম সাক্ষ্যস্থলে এসেই একেবারে কেঁদে জোর হাতে বলল, দোহাই হুজুর, আমার স্ত্রীর কোনো দোষ নেই। হাকিম ধমক দিয়ে তার উচ্ছ্বাস থামিয়ে তাকে প্রশ্ন করতে লাগলেন। সে একে একে সত্য ঘটনা বলে দিল। হাকিম তার কথা বিশ্বাস করলেন না, কারণ প্রধান বিশ্বস্ত ভদ্রসাক্ষী রামলোচন বলল, খুনের সঙ্গে সঙ্গেই আমি ঘটনাস্থলে পৌঁছেছিলাম। সাক্ষী ছিদাম আমার কাছে সব স্বীকার করে আমার পা জড়িয়ে ধরে বলল, বউকে কি করে উদ্ধার করব, আমাকে যুক্তি দিন। আমি ভালো মন্দ কিছুই বললাম না। সাক্ষী আমাকে বলল, আমি যদি বলি আমার বড় ভাই ভাত চেয়ে ভাত না পেয়ে রাগের মাথায় বউকে মেরেছে, তাহলে সে কি রক্ষা পাবে? আমি বললাম, খবরদার হারামজাদা, আদালতে এক বর্ণ মিথ্যা বলিস না, এত বড় মহাপাপ আর নেই, ইত্যাদি। রামলোচন প্রথমে চন্দরাকে বাঁচানোর উদ্দেশ্যে অনেকগুলো গল্প বানিয়ে তুলেছিল, কিন্তু যখন দেখল চন্দরা নিজে বাঁকা হয়ে দাঁড়িয়েছে, তখন ভাবল, ওরে বাপরে, শেষকালে মিথ্যা সাক্ষ্যের দায়ে পড়ব, যেটুকু জানি সেটুকু বলা ভালো। এই মনে করে রামলোচন যা জানতো তাই বলল, বরং তার চেয়েও বেশি কিছু বলতে ছাড়ল না। ডেপুটি ম্যাজিস্ট্রেট সেশনে পাঠিয়ে দিলেন। ইতোমধ্যে চাষবাস, হাট বাজার, হাসি কান্না, পৃথিবীর সব কাজ চলতে লাগলো। আর আগের বছরের মতো নবীন ধান খেতে শ্রাবণের অবিরাল বৃষ্টিধারা বর্ষিত হতে লাগলো। পুলিশ আসামি আর সাক্ষী নিয়ে আদালতে হাজির। সামনের মুনসেফের কোর্টে অনেক লোক নিজ নিজ মামলার অপেক্ষায় বসে আছে। রান্নাঘরের পেছনের একটি ডোবা দিয়ে কলকাতা থেকে এক উকিল এসেছে, আর তার জন্য বাদীর পক্ষে ৩৯ জন সাক্ষী উপস্থিত। কত শত লোক নিজ নিজ টাকা পয়সার হিসাবের চুলচেরা মীমাংসা করতে ব্যস্ত হয়ে এসেছে। জগতে আপাতত তার চেয়ে গুরুতর আর কিছুই নেই, এই তাদের ধারণা। ছিদাম জানালা দিয়ে এই অভ্যস্ত ব্যস্ত রোজগার পৃথিবীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সব যেন স্বপ্নের মতো লাগছে। কম্পাউন্ডের বড় বটগাছ থেকে একটা কোকিল ডাকছে। তাদের কোনো আইন আদালত নেই। চন্দরা জজের কাছে বলল,
ওগো সাহেব, এক কথা আর বারবার কতবার করে বলবো? জজ সাহেব তাকে বুঝিয়ে বললেন, তুমি যে অপরাধ স্বীকার করছো তার শাস্তি কি জানো? চন্দরা বলল, না। তার শাস্তি ফাঁসি। ওগো, তোমার পায়ে পড়ি, তাই দাও না সাহেব, তোমাদের যা খুশি করো, আমার তো সহ্য হয় না। যখন ছিদামকে আদালতে আনা হলো, চন্দরা মুখ ফিরিয়ে নিল। জজ বললেন, সাক্ষীর দিকে তাকিয়ে বলো, এ তোমার কে হয়? চন্দরা দুহাতে মুখ ঢেকে বলল, ও আমার স্বামী হয়। ও তোমাকে ভালোবাসে না? হুম, ভারী ভালোবাসে। তুমি ওকে ভালোবাসো না? খুব ভালোবাসি। ছিদামকে যখন প্রশ্ন করা হলো, ছিদাম বলল, আমি খুন করেছি। কেন? ভাত চেয়েছিলাম, বড় বউ ভাত দেয়নি। দুঃখীরাম সাক্ষ্য দিতে এসে অজ্ঞান হয়ে পড়ে গেল। অজ্ঞান কাটার পর উত্তর দিল, সাহেব, খুন আমি করেছি। কেন? ভাত চেয়েছিলাম, ভাত দেয়নি। বহু জেরা করে এবং অন্য সাক্ষ্য শুনে জজ সাহেব স্পষ্ট বুঝতে পারলেন, ঘরের স্ত্রীলোকটাকে ফাঁসির অপমান থেকে বাঁচানোর জন্য এই দুই ভাই অপরাধ স্বীকার করছে। কিন্তু চন্দরা পুলিশ থেকে স্টেশন আদালত পর্যন্ত এক কথা বলে আসছে, তার কথায় একটু নড়চড় হয়নি। দুই উকিল নিজের ইচ্ছায় তাকে প্রাণদণ্ড থেকে বাঁচাতে অনেক চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত তার কাছে পরাজয় মানতে হয়েছে। যেদিন একরত্তি বয়সে একটি কালো ছোটখাটো মেয়ে তার গোলগাল মুখটি নিয়ে খেলার পুতুল ফেলে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এলো, সেদিন রাতে শুভ লগ্নের সময় আজকের দিনের কথা কে কল্পনা করতে পারত? তার বাবা মরার সময় এই বলে নিশ্চিন্ত হয়েছিলেন যে যাই হোক, আমার মেয়েটির একটা সদ্গতি করে গেলাম। জেলখানায় ফাঁসির আগে দয়ালু সিভিল সার্জন চন্দরাকে জিজ্ঞাসা করল, কাউকে দেখতে ইচ্ছে করে? চন্দরা বলল, একবার আমার মাকে দেখতে চাই। ডাক্তার বলল, তোমার স্বামী তোমাকে দেখতে চায়, তাকে কি ডেকে আনবো? চন্দরা বলল, মরণ,